যে গরম পড়েছে বুঝলে, মাঠে কাজ করতে আজকাল খুব কষ্ট হয়। কোনোদিন যেন গরমের কারণে অজ্ঞান হয়ে পড়ে থাকি। গত কয়েকদিন একটু বৃষ্টি ছিল, কিছুটা শান্তিতেই কেটেছে, কিন্তু এখন আবার ঘুরে ফিরে সেই গরম। বৃষ্টির আবহাওয়া শান্তির বটে, তবে এটা একটা অভিশাপ। ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হয় বৃষ্টির কারণে। বৃষ্টির সময় তো ফসলের ক্ষতি হয়, আর গরমের সময় কড়া রোদে আমাদের শরীরের ক্ষতি হয়। চেহারার অবস্থা দেখেছিল কেমন হয়েছে? কি আর করব বলো, চেহারার চিন্তা করলে তো আর পেট চলবে না। গত 3 মাস ধরে বাড়ির ভাড়া দেওয়া হচ্ছে না, খুব চিন্তায় আছি গো। ওপরওয়ালার প্রতি ভরসা রাখো, তুমি তো চেষ্টা করছো। অতিরিক্ত চিন্তা করলে কিন্তু শরীর খারাপ হবে। চেষ্টা তো করেই যাচ্ছি, কিন্তু চেষ্টা কোনো সুফল পাচ্ছি না। মাঝে মাঝে ইচ্ছে হয় এই গ্রামটা ছেড়ে দূরে কোথাও চলে যাই। এই গ্রামে আমাদের চেনা পরিচিত লোক আছে, এত বছর ধরে আমরা এই গ্রামে আছি, এই গ্রাম থেকে যাব কোথায়? সেটাই তো সমস্যা। আর এই গ্রাম থেকে অন্য কোনো গ্রামে গেলেও আমাদের অবস্থার পরিবর্তন হবে তার কোনো নিশ্চয়তা নেই। কষ্ট হলেও কিছু করার নেই, জীবন যেভাবে চলছে সেভাবেই মেনে নিতে হবে। এসব নিয়ে তুমি আর মন খারাপ করো না। কি হয়েছে কি? সবে মাত্র একটু ঘুমিয়েছিলাম, আমার আরামের ঘুমটা ভেঙে দিলে তো। সারাদিন ঘুমোতে থাকলে বাড়ির কাজকর্ম করবে কে শুনি? তাছাড়া আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি ওঠো, আমাকে খাবার দাও। আমি সারাদিন বাড়ির কাজকর্ম করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আমার আর এসব একদম ভালো লাগছে না। বেশ, তাহলে এখন থেকে আমি বাড়ির কাজ করব, তুমি গিয়ে টাকা রোজগার করো। আমি কি বলেছি নাকি তুমি একাই বাড়ির কাজ করো? এত টাকা বেতনের চাকরি করো, বাড়ির কাজের সাহায্যের জন্য আমাদের একটা লোকের ব্যবস্থা করে দিলেই পারো। যতটা আরামায়েশে দিন কাটাচ্ছে সেটাই অনেক বেশি। অতিরিক্ত বিলাসিতা করবার কি দরকার? একটু আরাম করবার জন্য একটা লোক রাখা কি বিলাসিতা? কাজের লোক রাখাটা বিলাসিতা নয়, কিন্তু আমাদের দুজনের সংসারে কেন কাজের লোক রেখে টাকা নষ্ট করবো বলো তো? দুজনের সংসার হলেও ঘরে কাজের অভাব নেই। কোনোদিন বাড়ির কাজ করে দেখেছো? কত যে কাজ, তুমি বুঝবে কি করে? রান্না করা, কাপড় ধোয়া, উঠোন ঝাঁট দেওয়া। উঠোন তো তুমি একা ঝাঁট দাও না, একদিন তুমি দিলে অন্যদিন প্রণবের স্ত্রী আস্থা দেয়। অযথা কাজের লোক রেখে আমি টাকা নষ্ট করতে চাই না, বোকা না তো? আমি কোনো কিছুর কথা বললে তো তোমার সেটা টাকা নষ্ট করা মনে হয়। আমি তো বাড়ির চাকরানি, সব কাজ আমি করব। তোমার টাকা খরচ করে কাজের লোক রাখার দরকার নেই। সন্ধেবেলায় আবার মুখ গোমরা করে বসে আছো কেন? কি হয়েছে কি? তোকে যে বলেছিলাম আসার সময় ডাল আনতে, এনেছিস? এই খেয়েছে রে, একদম ভুলে গেছি। এই বন্ধ করে আসা হলো না তো। বাড়িতে খাওয়ার মতো কিছু নেই, কি রান্না করব আমি? অন্তত কটা ডাল নিয়ে এলে সেগুলো চড়িয়ে দিতাম। এতদিন খেতে বাড়িতে ফিরেছি, এখন আর আমার বাজারে যেতে ইচ্ছে করছে না। পাশের বাড়ির সারদা অথবা আস্থা বৌদিকে বলে তাদের তরকারি থেকে অল্প কিছু রাতের জন্য নিয়ে এসো মা। আর কতদিন ওদের থেকে খুঁজে খুঁজে এনে খাবো বলতে পারিস? তোর কি একটু লজ্জাও হয় না? এতটা উদাসীন একটা মানুষ কি করে হতে পারে? আজকে রাতের জন্যই তো বলছি, কালকে সকালে গিয়ে আমি বাজার করে নিয়ে আসবো, এতে লজ্জা পাওয়ার কি আছে? তোকে নিয়ে আমি আর পারি না। তুই কোনো কাজের না, না কোনো চাকরি করিস, না কোনো টাকা কামাস। অন্তত বাড়ির অন্যান্য কাজে তো আমাকে সাহায্য করতে পারিস, তোর থেকে তো সেটাও আশা করা যায় না। তুমি বসে বসে অভিযোগ করতে থাকো। আমি আজকে রাতটা আমার বন্ধু ভানুর বাড়িতে কাটিয়ে দেব, ওর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরে নেব আমি। হ্যাঁ হ্যাঁ, যা যা, গিয়ে ভিখিরির মতো খাবার খুঁজে খা। এছাড়া আর পারবি কি তুই? যত অপমান করবার করে নাও, একদিন দেখবে টাকার বন্যা বইয়ে দেব আমি। হ্যাঁ, সেদিন বুঝবে আমার যোগ্যতা কত। কদিন আগে জোর বৃষ্টি হওয়ায় ফসলের খুব ক্ষয়ক্ষতি হয়েছে, এ নিয়ে গ্রামের কৃষকেরা চিন্তায় আছে। আমি গতকাল উদয়পুর গেছিলাম, সেখানে কৃষকদের জমির ফলন দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। শুধু চিন্তা করছিলাম, যদি আমাদের গ্রামেও কৃষকরা এইভাবে ফসল ফলন করতে পারত। একটা সমস্যায় পড়েছি, কিন্তু তোর সঙ্গে আলোচনা করা হয়নি, সমাধান কিছুতেই বের করতে পারছি না। কি হয়েছে বল আমাকে। আজকে কদিন ধরে প্রণব আমার কাছ থেকে টাকা খুঁজছে, বলছে ওর নাকি খুব দুর্দশা চলছে, তাই কিছু টাকার দরকার। এদিকে ওর প্রতিবেশী আনন্দ আর মুরারি তারাও আমার কাছে টাকা খুঁজছে। কি আশ্চর্য, একজন নয়, দুজন নয়, একসঙ্গে তিনজন টাকা খুঁজছে।
তুই কি সকলকে টাকা দেওয়ার জন্য হাট খুলে বসেছিস নাকি? টাকা খুঁজছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু একসঙ্গে তিনজনকে টাকা দেওয়া আমার পক্ষে অসম্ভব। আবার যদি যে কোনো একজনকে টাকা দিই তাহলে অন্যরাও মন খারাপ করবে। খুবই চিন্তার বিষয় হয়ে গেল। তাছাড়া ওরা তিনজনই প্রতিবেশী, এক্ষেত্রে কি করা যায় কিছু ভেবেছিস? যদি আমি ভেবে সমাধান বের করতে পারতাম তাহলে কি আর তোকে বলতাম? ওরা তিনজনই সমস্যা আছে, কিন্তু এখন আমি বুঝতে পারছি না আমার কার সাহায্য করা উচিত। এক্ষেত্রে একটা প্রতিযোগিতা করা যায়, আর সেই প্রতিযোগিতায় যে বিজয়ী হবে তাকেই তুই টাকা দিবি। প্রতিযোগিতা? কি একটা বাচ্চাদের মতো সমাধান দিয়েছিস। যদি তুই সেটা না করিস তাহলে দ্বিধা দ্বন্দ্বয় ভুগতে হবে। সেটাও ঠিক বলেছিস, কিন্তু আমরা কিসের প্রতিযোগিতা রাখব? কোথায় যাওয়া হচ্ছে আনন্দ? দপ্তরে নাকি? ঠিক ধরেছ, সময় নিয়ে খুবই কাড়াকাড়ি চলছে আমাদের দপ্তরে। সামান্য একটু দেরি হলেও মাইনে কেটে নেয়। তাও তো অন্তত ভালো একটা চাকরি করছো। আমাকে দেখো, রোদে পুড়ে ঘামে ভিজে দিন শেষে অল্প কটা টাকা রোজগার করি। তোমার সঙ্গে বহুদিন ধরে আমার কথা বলবার ছিল। আসলে আমি জানি আমার স্ত্রী সারদা তোমার স্ত্রী আস্থার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। এ বিষয়টি নিয়ে খুবই অনুতপ্ত আমি। সামান্য বিষয় তুমি ক্ষমা চাচ্ছ কেন আনন্দ? বাড়ির মহিলাদের মধ্যে প্রায় সময় এসব হয়ে থাকে। এগুলোতে আমরা পুরুষেরা যতটা কম জড়িত হব ততই ভালো। কথাটা ঠিকই বলেছ, কিন্তু আজকাল আমার স্ত্রী সারদা একটু বাড়াবাড়ি করছে। আমার এটা একদমই পছন্দ না। বিয়ে করেছো কিছুদিন হলো, অল্প বয়সী মেয়ে, তাই একটু বুদ্ধি কম। সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আমরা তো একই পথ দিয়ে কাজে যাব। চলো তাহলে একসঙ্গেই যাওয়া যাক, হাঁটতে হাঁটতে গল্প করা যাবে। হ্যাঁ চলো। হ্যাঁ, এতদিনে তুই একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস। এভাবে প্রতিযোগিতা করলে তাহলে তোর জন্য সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ হয়ে যাবে, বুঝলি? আমি অনেক ভেবে দেখেছি, যদি আমি নিজে থেকে যে কোনো এক পরিবারকে বেছে নিতাম তাহলে অন্য পরিবারের প্রতি অবিচার হতো, কিন্তু প্রতিযোগিতা করলে তাহলে আর কোনো অবিচার হবে না, যোগ্য পরিবারই টাকা পাবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই প্রণবের পরিবার টাকা পাক। কেননা কোনো বর্তমানে খুবই খারাপ অবস্থায় আছে তারা। প্রতিযোগিতার ফলাফলই বাকি সবকিছু সিদ্ধান্ত নেবে। এবার আমাদের ওদের সকলকে এই প্রতিযোগিতার ব্যাপারে জানাতে হবে। সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি নিজে গিয়ে তিন পরিবারের প্রতিযোগিতার কথা জানাবো, কিন্তু কথা হলো ওরাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রাজি হবে তো? ওরা গরিব মধ্যবিত্ত পরিবার, ওদের জন্য 1 লক্ষ টাকা অনেক বড় ব্যাপার। এটা 1 লক্ষ টাকার কথা জানবার পর আমার মনে হয় না ওরা কোনো আপত্তি করবে। যদি এমনটা হয় তাহলে তো ভালোই, কিন্তু আমার মনে আর একটা ভয় কাজ করছে। সবই তোর কথা মতো আমি করছি, তাও আবার ভয় পাচ্ছিস? টাকা অনেক বাজে একটা জিনিস। মানুষের মনে শয়তানি ঢুকিয়ে দিতে টাকাই যথেষ্ট। যদি টাকার জন্য এই 3 পরিবার একে অপরের শত্রুতে পরিণত হয় তখন কি হবে? ওরা আমার কাছে টাকা চেয়েছে, সেজন্য অনেক ভেবে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই প্রতিযোগিতার পরে ওরা কি করবে না করবে সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার, তাতে আমাদের হস্তক্ষেপ করবার কিছু নেই। আমি কালকে 3 পরিবারে আমাদের প্রতিযোগিতার ব্যাপারে জানিয়ে আসব। এরপর কোনো একটা ভালো দিন দেখে প্রতিযোগিতার দিন ধার্য করব। আমার ছেলে আজ বহু বছর ধরে একটা ব্যবসা দাঁড় করাতে চায়, আর সেজন্যই ও কিষানলাল বাবুর কাছে কিছু টাকা চেয়েছিল, কিন্তু তাই বলে এখন টাকার জন্য প্রতিযোগিতা করবে? কিষানলাল অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে, কেননা একসাথে সবাইকে টাকা দেওয়া তার জন্য সম্ভব নয়। আবার যে কোনো এক পরিবারকে দিলে বাকি 2 পরিবার মন খারাপ করবে। কিন্তু সেই তো একই হয়ে গেল ব্যাপারটা। যদি প্রতিযোগিতায় যে কোনো এক পরিবার জেতে তবে বাকি 2 পরিবার টাকা পাবে না। কিন্তু তবুও অন্তত একটা সুষ্ঠু বিচারের মাধ্যমে টাকা দেওয়া হবে। যদি তুমি আর মুরালি 1 লক্ষ টাকা জিততে চাও তাহলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়ে দেখাও। আমার কোনো ইচ্ছে নেই প্রতিযোগিতা করার।
কিন্তু আবার 1,00,000 টাকার ব্যাপার। ওই 1,00,000 টাকা পেলে আমার মুরালি অনেক উন্নতি করতে পারবে, তাই নাও করতে পারছি না। এত ভাবাভাবি করছো কেন? আরে এমনও তো হতে পারে তোমরাই প্রতিযোগিতা জিতে গেলে এবং সব টাকা পেয়ে গেলে। একবার নিজেদের ভাগ্য পরীক্ষা করি দেখো। আপনি গণ্যমান্য ব্যক্তি, আপনি যেহেতু বলছেন, তবে না হয় একবার ভাগ্য পরীক্ষা করে দেখা যাক। তাছাড়া মুরালি যদি জানতে পারে 1,00,000 টাকা পুরস্কার, তাহলেও জোর করে আমায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করাবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, যে খাবারের পদ তুমি সবচেয়ে ভালো আর সুস্বাদুভাবে রান্না করতে পারো সেটা রান্না করবে। ঠিক আছে, প্রতিযোগিতা কোন দিন হবে আমাকে জানাবেন, আমি অংশগ্রহণ করব। আমার ছেলের ভবিষ্যতের জন্য হলেও আমাকে 1,00,000 টাকা পেতেই হবে। ভেবেছিলাম কিছু টাকা ধার নিয়ে একটা ব্যবসা শুরু করব, অথচ ওই বুড়ো কিষানলাল পুরো পরিকল্পনাটা নষ্ট করে দিল। আরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা কোনো ব্যাপার নয়, কিন্তু চিন্তার ব্যাপার হলো তোরা আদেও প্রতিযোগিতায় জিততে পারবি কিনা, বুঝলি? শুনেছি প্রণবের স্ত্রী আস্থা খুব ভালো রান্না করতে পারে। যেহেতু ওরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, সুতরাং আমাদের জন্য প্রতিযোগিতায় জিততে পারাটা খুব কঠিন হয়ে পড়বে। প্রতিযোগিতায় জেতবার দুটো নিয়ম আছে। প্রথম নিয়ম হলো নিজের সবটুকু দিয়ে চেষ্টা করা এবং প্রতিযোগিতায় জেতা, আর দ্বিতীয় নিয়ম হলো নিজে জেতার জন্য প্রতিদ্বন্দ্বীদের জিততে না দেওয়া। আমিও সেটাই ভাবছিলাম, কেননা নিজের স্বপ্ন দিয়ে চেষ্টা করবার চেয়ে প্রতিদ্বন্দ্বীদের জিততে না দেওয়াটা সবচেয়ে বেশি সহজ। এমন কিছু করতে হবে যেখানে প্রণব এবং আনন্দ জিততে না পারে। তুই যদি চাস তাহলে আমি তোর সাহায্য করতে পারি, কিন্তু তোর আমাকে প্রতিজ্ঞা করতে হবে যখন তুই টাকা হাতে পেয়ে যাবি তখন তার থেকে কিছুটা আমাকে ভাগ দিবি। তুই আমার সব থেকে ভালো বন্ধু, তোর ভাগ খুঁজতে হবে না রে। তুই শুধু আমাকে প্রতিযোগিতায় জিততে সাহায্য কর, বাকিটা আমি দেখে নেব। বেশ, তাহলে তৈরি থাক ওই পুরো 1,00,000 টাকা নিজের হাতে পাওয়ার জন্য। প্রতিযোগিতায় তুই বিজয়ী হবি। কষ্ট করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টাকা জিতে আবার সেগুলোর ভাগ দেব? আমাকে এতটাই বোকা ভেবেছিস বানু? একবার প্রতিযোগিতা জিততে দে, টাকার ভাগ না ছাই দেব। প্রণবের আনন্দের রান্না কি করে বিগড়ে দিতে হয় সেটা আমার দায়িত্ব। হ্যাঁ, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু রে, তোর উপর আবার পুরো বিশ্বাস। তুই আমায় সাহায্য করলে আমি ছাড়া আর কেউই জিততে পারবে না। হ্যাঁ, আজ এই অসময়ে রান্না বান্না করছো কেন? প্রতিদিন তো দুপুরের মধ্যেই রান্না সেরে ফেলো। তুমি তো কিছুই বোঝো না। আর মাত্র 2 দিন পরেই তো আমাদের রান্নার প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে, তাই আমি নতুন নতুন পদের বিভিন্ন রান্না বাড়িতে অনুশীলন করছি। তোমার কাজ হলো রান্নার পরে খাবারগুলো খেয়ে দেখা কোনটা বেশি ভালো হয়েছে। সামান্য একটা রান্নার প্রতিযোগিতাকে তুমি কেন এতটা গুরুত্ব দিচ্ছ আমি জানি না। তাছাড়া আমাদের তো টাকার বিশেষ কোনো প্রয়োজন নেই, এখন আমরা যেমন আছি ভালোই আছি। তুমি ভালো আছো, কিন্তু আমি তো ভালো নেই। আমার 1,00,000 টাকা চাই। আমি নিজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়ে ওই টাকা জিতবো। আরে আমার মাইনের টাকা নষ্ট করে কি তোমার শান্তি হচ্ছে না? আবার 1,00,000 টাকা দিয়ে তুমি কি করবে শুনি? কি বললে তুমি? আমি তোমার মাইনের টাকা নষ্ট করি? একবার আমার হাতে 1,00,000 টাকা আসুক, এরপর আর তোমার আমি কোনো টাকা নেব না। ওই টাকা দিয়ে সেলাই মেশিন কিনে আমি সেলাইয়ের কাজ করব। এই ভুলে যাও না, প্রতিযোগিতায় প্রণবের স্ত্রী আস্থাও অংশগ্রহণ করছে। হ্যাঁ, ওর রান্নার সবখানে সুনাম আছে। ওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা তোমার জন্য অনেক মুশকিল হয়ে যাবে, বুঝলে? প্রতিযোগিতার টাকাগুলো আমার খুবই দরকার। ওই টাকা নিজের করার জন্য আমাকে যা করতে হয় আমি করব। দরকার পড়লে যদি জেতার জন্য আস্থার রান্না নষ্ট করতে হয় আমি তাই করব। এই প্রতিযোগিতাটা ঘিরে আবার অনেক আশা জড়িয়ে আছে গো। যদি আমরা জিততে না পারি তাহলে 1 টাকাও পাবো না। সংসারের যে দুরবস্থা সেগুলো দূর হবে কি করে? আমরা আমাদের স্বপ্ন দিয়ে চেষ্টা করব জেতার, কিন্তু যদি আমাদের ভাগ্যে জেতা লেখা না থাকে তবে কিচ্ছু করার নেই। আমি অনেক ভেবেছি, পাওনাদারের চাপ যে হারে বাড়ছে, যদি প্রতিযোগিতায় জিতে টাকা পেয়ে যাই তাহলে সব পাওনাদারদের টাকা শোধ করে দিতে পারবো। তুমি চিন্তা করো না গো, আমার মন বলছে আমাদের প্রার্থনার ভালো ফলাফল আমরা নিশ্চয়ই পাবো। এখন আমাদের ভাগ্য পুরোপুরি নির্ভর করছে কিষানলাল বাবুর প্রতিযোগিতার ওপর। ভানু, তুই এখানে কি করছিস? তোকে কে ডেকেছে? আগে মুরাদের থেকে শুনেছিলাম আজকে নাকি রান্নার প্রতিযোগিতা হচ্ছে, সেই জন্য ভাবলাম এসে একবার দেখে যাই কেমন চলছে সব।
এসেছো যখন প্রতিযোগিতা উপভোগ করো। খাওয়া শুরু করবার আগে আমাদের এটা বলো, এখানের মধ্যে কোন রান্নাটা কে করেছে? আমি লুচি আর আলুর দম করেছি। চিংড়ি মাছের বিরিয়ানি এটা আমি বানিয়েছি। আর আমি রান্না করেছি পুরোই বাঙালি খাবার, ডাল ভাত আলু ভর্তা আর সঙ্গে আচার। খাবারগুলো ঘ্রাণেই বোঝা যাচ্ছে খুব সুস্বাদু হবে। আজকে তো মনে হচ্ছে সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন হয়ে যাবে আমাদের জন্য। একবার শুধু খাবারগুলো মুখে তো নাও, এরপর পুরো 1,00,000 টাকা আমার হবে। আস্থা এবং সারদার রান্না করা খাবারগুলো তো মুখেই নেওয়া যাচ্ছে না, কিন্তু এমনটা হওয়ার কারণ কি? আমি তো সবকিছুই পরিমাণ মতো দিয়েছি। আমিও তো কত যত্ন করে রান্না করেছি। কত সুন্দরভাবে পরিকল্পনা সাজিয়েছিলাম, কিন্তু সব ভেস্তে গেল। আবার প্রতিযোগিতা হবে, আবার সবকিছু নতুন ভাবে করতে হবে। আস্থা এবং সারদা দুজনের খাবার একসঙ্গে নষ্ট হয়েছে, তাই জন্যই দুই বুড়োর মনে সন্দেহ জেগেছে। ইচ্ছে করে সবকিছু পুনরায় করছে সারাদা। টাকা যদি পেতে হয় তাহলে আবার অংশগ্রহণ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। প্রথমবার তো অনেক পরিকল্পনা সাজিয়েছিলিস, কিন্তু এবার কি করবি? এবার আবার সবকিছু নতুন ভাবে পরিকল্পনা করতে হবে, কিন্তু আমাদের একটু ভেবে চিন্তে কাজ করতে হবে। যেহেতু প্রথমবার এমন একটা ঘটনা হয়েছে, এর পরের বার সবাই সতর্ক থাকবে। আমি তো বলছি, আস্থার সারদা যখন রান্না করবে, আমাদের এমন কোনো একটা পরিকল্পনা করা দরকার যাতে সেখানে আগুন ধরে যায় আর ওদের সব রান্না নষ্ট হয়ে যায়। পরিকল্পনাটা খারাপ নয়, যদি একটু বুদ্ধি দিয়ে কাজ করা যায় তাহলে এটা অসম্ভব কিছু নয়। পরপর দুবার যদি এমন দুর্ঘটনা হয়, তাহলে পীতাম্বর আর কিষানলাল আর কোনো রাস্তা না পেয়ে তোকে বিজয়ী ঘোষণা করতে বাধ্য হবে। তোকে দেখতে সহজ সরল মনে হলেও তুই কিন্তু বড্ড গুটিবাজ। তোর পরিকল্পনা আমার পছন্দ হয়েছে। সুযোগ বুঝে আস্থার সারদা যেখানে রান্না করবে সেই স্থানে আমাদের আগুন লাগিয়ে দিতে হবে। কোনো চিন্তা নেই, আমি তো আছি নাকি। তুই বিমলা কাকিমার নিজের রান্নার দিকে নজর দে, বাদ বাকি সব আমি সামলে নেব। প্রতিযোগিতাও আমরা জিতবো, হ্যাঁ, আর 1,00,000 টাকা আমাদেরই হবে। হ্যাঁ, গতকাল প্রতিযোগিতায় যে কিছু হয়েছে সব কাকতালীয় ব্যাপার হতে পারে না। একসাথে দুজনের রান্না কিভাবে নষ্ট হতে পারে? অথচ বিমলা দেবীর রান্না কিছুই হয়নি। আমিও ঠিক একই কথাটা ভাবছিলাম। গতকাল ভানুর হঠাৎ করে প্রতিযোগিতায় আসা আর এসব হওয়া কেমন যেন সন্দেহজনক। আজকে আমাদের গতকালের মতো উদাসীন হলে চলবে না। আজ কড়া নজর রাখতে হবে যেন গতকালকের মতো আবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই সত্য প্রমাণিত হলো। মুরালি ইচ্ছে করে সারদা এবং আস্থাকে হারানোর জন্য এসব করছিল। এই প্রতিযোগিতার সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম যাতে যে পরিবার টাকা পাওয়ার যোগ্য তারাই যেন টাকাটা পায়, কিন্তু তুমি এত নোংরা কাজ করবে সেটা আমি কখনো কল্পনা করিনি। গতকাল তোর কারণে আমাদের সব কষ্ট ভেস্তে গেছে, প্রতিযোগিতা বাতিল হয়েছে, অথচ আজকে তুই আবার একই কাজ করেছিলিস। নিজে জেতার জন্য তুমি অন্যের ক্ষতি করতে দুবারও ভাবলে না মুরালি? আমাকে ক্ষমা করে দিন। আমি একটা ব্যবসা দাঁড় করানোর জন্য আজকে বহুদিন ধরে চেষ্টা করছি, কিন্তু টাকার অভাবে সেটা হয়ে উঠছিল না। এই প্রতিযোগিতার টাকাটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই আমি এসব করতে বাধ্য হয়েছি। এখানে উপস্থিত 3 পরিবারে কোনো না কোনো একটা বাধ্যবাধকতার কারণে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, কিন্তু তুমি যেটা করেছো সেটা অপরাধ। আজকে এত সকাল সকাল তোমরা আমার বাড়িতে কি মনে করে এসেছো? আবার কোনো সমস্যা হয়েছে নাকি? আগে কোনো সমস্যা হয়নি, কিন্তু আমরা অনেক ভেবে দেখেছি একটা বিষয় আমাদের আপনার সঙ্গে কথা বলা দরকার বলে আমরা আবার মনে করলাম আর কি। বেশ, তাহলে বলো কি এমন ব্যাপার যেটা বলবার জন্য সবাই এখানে হাজির হয়েছে? আমরা প্রতিযোগিতায় জিতে যে টাকা পেয়েছি সেই টাকা আমাদের অনেক কাজে এসেছে, কিন্তু আমাদের মনে হয় মুরালির দিকটাও বিবেচনা করে দেখা উচিত। ও যদি প্রতিযোগিতায় সঠিকভাবে অংশগ্রহণ করে বিজয়ী হতো তাহলে টাকা ওর হতো, কিন্তু ও অন্যায় করেছে, অন্যের ক্ষতি করে নিজের প্রতিযোগিতা জিততে চেয়েছে, যার কারণে ও আজকে শূন্য। আমরা জানি ও যেটা করেছে সেটা অপরাধ, কিন্তু বাবু, পৃথিবীতে কেউ ইচ্ছে করে অপরাধ করে না। মানুষের পরিস্থিতি আর ভাগ্য তাকে বাধ্য করে অপরাধ করতে।
আমার মনে হয় আপনার মুরালির ব্যাপারটা বিবেচনা করে তাকে একটা সুযোগ দেওয়া দরকার। এখন তোমরা কি করতে চাও? আমি মুরালিকে কিভাবে সাহায্য করতে পারি বলো তো? ওর ভুলের জন্য যে কোনো যোগ্য শাস্তি প্রদান করে অতঃপর আমাদের সবার ওর পাশে দাঁড়ানো উচিত। যেহেতু এটা ছোট ব্যবসা দাঁড় করানোর স্বপ্ন সে পূরণ করবে, এটা সহযোগিতা করা উচিত, তাই না? সেদিন ও তোমাদের চুলোয় আগুন ধরাতে চেয়েছিল, যেটায় তোমাদের প্রাণ যাওয়ার ঝুঁকিও ছিল, তবুও ক্ষমা করতে পারাটাই মানুষের সবচেয়ে বড় মহত্ব। তোমরা যেহেতু ওকে ক্ষমা করে আর একটা সুযোগ দিতে চাচ্ছ, আমি আর আপত্তি করে কি করব? আমি ওর বিষয়টা বিবেচনা করে দেখব। আমি আমার সব ভুল স্বীকার করে নিয়েছি। আমার ভুলের জন্য আমাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে। এত কিছুর পরও আবার কেন আমাকে এখানে ডেকে আনা হয়েছে আমি জানতে পারি? তোমাকে এখানে ডেকে আনবার কারণ হলো প্রণব আর আনন্দ। ওরা দুজন আমাকে অনুরোধ করেছিল যেন আমি তোমাকে একটা সুযোগ দিই নিজেকে শোধরানোর। আমি ওদের ক্ষতি করেছি, আমার কারণে ওরা প্রতিযোগিতা হেরে যেতে পারত, কিন্তু তবুও ওরা আমার হয়ে আপনার কাছে সুপারিশ করেছে। বিষয়টা তোমার কাছে যতটা আশ্চর্যজনক, আমার কাছে তার চেয়েও বেশি আশ্চর্যজনক ছিল, কিন্তু এটাই হলো ওদের মহত্ব। তুই ইচ্ছে করে অন্যায় করিসনি মুরালি, তুই নিজের স্বপ্ন পূরণের জন্য ব্যর্থ হয়েছিলি সে কাজ করতে আর কি। আর তাই তোর দিকটা বিবেচনা করে আমরা বাবুকে তোর ব্যাপারে বুঝিয়েছি যেন তিনি তোকে আরেকটা সুযোগ দেন। সারা জীবন আমি প্রণব আর আনন্দকে হিংসে করেছি। এই প্রতিবেশী হিসেবে কখনো ওদের সঙ্গে ভালো ব্যবহার করিনি, অথচ আজকে আমার দুঃসময়ে ওরা আমার ভাইয়ের মতো এগিয়ে এসেছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। প্রণব, আনন্দ, ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে, তোরা খুব মহান রে, খুব মহান। এসব কথা বলে আমাদের ছোট করিস না, আমরা কোনো মহান কাজ করিনি, আমরা সেটাই করেছি যেটা সঠিক। তোমাদের কথা মতো আমি মুরালিকে তার ব্যবসার জন্য আর্থিকভাবে সহায়তা করব, কিন্তু তার আগে ওকে একটা শাস্তি ভোগ করতে হবে। আমি প্রণব আর আনন্দের সঙ্গে অন্যায় করেছি। আজকে আমার নিজের বিবেকের কাছে আমি নিজে হেরে গেছি। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। কালকে তোমার 3 পরিবারের সকল সদস্য মিলে আমার বাড়িতে বিভিন্ন পদের খাবার রান্না করবে এবং আমরা সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করব। কিন্তু এবার কোনো প্রতিযোগিতা নয়, 3 পরিবার মিলে একসঙ্গে মিলেমিশে রান্না করবে। কোনো ষড়যন্ত্র নয়, কোনো দুর্নীতি নয়। একে অপরের সহায়তা নিয়ে রান্না করবে আর প্রতিজ্ঞা করবে এখন থেকে তোমরা সব সময় মিলেমিশে থাকবে।